সকাল 5:30 বাজছিল। শহর তখনও পুরোপুরি জাগেনি, কিন্তু পুরনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পেছনে ছড়িয়ে থাকা আবর্জনার মাঠে চঞ্চলতা শুরু হয়ে গিয়েছিল। এখানেই থাকত 15 বছরের সমর, রোগা পাতলা শরীর, শ্যামলা চেহারা, সবসময় ধুলোমাখা জামাকাপড় আর চোখে এক অদ্ভুত অস্থিরতা। সে আবর্জনা কুড়াত, প্লাস্টিক, লোহা, বোতল যা পাওয়া যেত। দিন ভালো গেলে 300 টাকা আয় হতো, না হলে খালি পেটেও ঘুমাতে হতো। সমর বাকি বাচ্চাদের চেয়ে আলাদা ছিল। যখনই ওপর দিয়ে কোনো জাহাজ উড়ে যেত, সে নিজের কাজ থামিয়ে দিত, মাথা তুলে আকাশের দিকে তাকাত আর কান দিয়ে তার আওয়াজ ধরার চেষ্টা করত। তার আওয়াজ মনে থাকত। কোন আওয়াজ ঠিক, কোনটা নয়, এটা শখ ছিল না, ছোটবেলা থেকে অভ্যাস ছিল। তার মনে ছিল না যে এই অভ্যাস কোথা থেকে এলো, শুধু এইটুকু মনে ছিল যে অনেক আগে কেউ ছিল যে তাকে কাঁধে বসিয়ে জাহাজ দেখাত, বলতো মন দিয়ে শোনো, প্রতিটা ইঞ্জিন নিজের গল্প নিজে শোনায়। আজকের দিনটা বিশেষ ছিল। এয়ারপোর্ট থেকে দেশের তৈরি একটা বড় আর ভারী নতুন যাত্রীবাহী বিমান উড়ান ভরার কথা ছিল। 400-র বেশি মানুষ তাতে বসার কথা ছিল। বাইরে ব্যানার লাগানো ছিল, ভেতরে ক্যামেরা, নেতা, অফিসার সবকিছু চকচক করছিল। কিন্তু সমরের ওই জৌলুস নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। যেই সে রানওয়ের কাছে দাঁড়ানো ওই বিমানের আওয়াজ শুনল, তার হাত আপনা আপনি থেমে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল। আওয়াজটা ঠিক ছিল না, খুব হালকা কিন্তু ভাঙা ভাঙা, যেন ভেতরে কোনো জিনিস ঘষা খাচ্ছে। সে চোখ বন্ধ করল আর দ্বিতীয়বার শুনল। না, তার মুখ দিয়ে আপনা আপনি বেরোল। এই আওয়াজ সে আগেও শুনেছিল, কয়েক মাস আগে একটা ছোট কার্গো প্লেনে। সেদিন 2 ঘন্টা পর খবর এসেছিল যে প্লেনটাকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছিল। সমর উঠে দাঁড়াল, আবর্জনা ভরা বস্তা ওখানেই ফেলে দিল আর বেড়ার দিকে দৌড়াল। একজন সিকিউরিটি গার্ড কাছেই দাঁড়িয়েছিল। আঙ্কেল, সমর হাঁপাতে হাঁপাতে বলল, ওই নতুন প্লেনটা, ওটার আওয়াজ ভুল, বাদিকের ইঞ্জিনে কিছু ঢিলে আছে, খুব বাজে সাউন্ড আসছে। গার্ড তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল আর হেসে দিল। যা ভাগ, নিজের কাজ কর, এখানে ঢুকবি না। আঙ্কেল প্লিজ, ইঞ্জিনের আওয়াজ ঠিক নেই। গার্ডের চেহারা শক্ত হয়ে গেল। ভাগ এখান থেকে। সমর পিছিয়ে গেল, কিন্তু তার নজর বিমান থেকে সরল না। সে পরিষ্কার অনুভব করছিল যে যদি এই জাহাজ আকাশে ওড়ে তবে খুব খারাপ কিছু ঘটবে। সে ঠিক করে নিল, কেউ শুনুক বা না শুনুক, সে চেষ্টা অবশ্যই করবে, কারণ এবার আওয়াজ মিথ্যে বলছে না, আর হয়তো আজ তার জীবনও বদলে যেতে চলেছে। সমরকে গার্ড দাঁড়িয়ে তো দিয়েছিল, কিন্তু তার পা থামল না। সে জানত যে এখন চুপ করে গেলে দেরি হয়ে যাবে। বিমানের বোর্ডিং শুরু হয়ে গিয়েছিল। দূর থেকে বাস যাত্রীদের নিয়ে রানওয়ের দিকে যাচ্ছিল। সে এদিক ওদিক দেখল। এয়ারপোর্টের পেছনের দিকে মেইনটেন্যান্স জোন ছিল। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আর টেকনিশিয়ানরা আসা যাওয়া করত। সমর প্রায়ই সেখানে আবর্জনা কুড়াত, তাই কিছু লোক তাকে চিনত। সে দৌড়াতে দৌড়াতে মেইনটেন্যান্স গেটের দিকে গেল। সেখানে এক মাঝবয়সী লোক পাইপ দিয়ে জল দিচ্ছিল, নাম ছিল ইমরান। সে গ্রাউন্ড স্টাফে ছিল। ইমরান আঙ্কেল, সমর চিৎকার করে বলল। কি হলো, এত হাঁপাচ্ছিস কেন? ইমরান না থেমে বলল, ওই নতুন প্লেনটা, ওটার আওয়াজ ভুল, বাঁদিকের ইঞ্জিনে কিছু ঢিলে আছে, খুব বাজে সাউন্ড আসছে। ইমরান প্রথমে তো হাসল, তুই আবার শুরু হয়ে গেলি, সব প্লেনেই তোর সমস্যা মনে হয়। এবার আলাদা আঙ্কেল। সমরের গলা কাঁপছিল, যদি ওড়ে তো ভেঙে যাবে। ইমরান মন দিয়ে সমরের চোখের দিকে তাকালো। সেখানে ভয় ছিল, মিথ্যে নয়। তুই কি করে জানলি? সে ধীর গলা জিজ্ঞেস করল। আওয়াজ থেকে, সমর বলল, আর কম্পন থেকে। এখনও টেক অফ হয়নি, তবুও আওয়াজ ভারী। ইমরান কয়েক মুহূর্ত চুপ করে থাকল, তারপর বলল, ঠিক আছে, আমি আমার সুপারভাইজারকে বলে দিচ্ছি, কিন্তু যদি ভুল হয় তবে আমাকে ফাঁসাবি না। তারা দুজনে ভেতরের দিকে গেল। ইমরান রেডিওতে কারোর সাথে কথা বলল। কিছুক্ষণ পর একজন ইঞ্জিনিয়ার এলেন, হেলমেট, জ্যাকেট, হাতে ট্যাবলেট। কি ব্যাপার? তিনি রুক্ষভাবে জিজ্ঞেস করলেন। ইমরান সমরের দিকে ইশারা করল। এই ছেলেটা বলছে যে ইঞ্জিনের সমস্যা আছে। ইঞ্জিনিয়ার সমরের দিকে তাকালেন। তুই? স্যার, সমর সাহস সঞ্চয় করে বলল। বাঁ দিকের ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন আছে, আওয়াজটা টানা, মনে হচ্ছে যেন কিছু ঘষা খাচ্ছে। ইঞ্জিনিয়ারের ভ্রু কুঁচকে গেল। তুই এই শব্দগুলো কোথা থেকে শিখছিস? সমর চুপ করে রইল, তার জানা ছিল না এর উত্তর। ইঞ্জিনিয়ার ট্যাবলেটে কিছু দেখলেন। আগের রিপোর্ট ক্লিয়ার আছে, তবুও দেখে নিন। ইমরান বলল, 5 মিনিট লাগবে। ইঞ্জিনিয়ার বিরক্ত হলেন, কিন্তু তিনি ইশারা করলেন, ঠিক আছে, একটা কুইক চেক। তারা ইঞ্জিনের কাছে পৌঁছালেন। শোরগোল, বাতাস, মেশিনের আওয়াজ। ইঞ্জিনিয়ার কানে হেডসেট লাগালেন। সমর পাশে দাঁড়িয়ে রইল। 1 মিনিট, 2 মিনিট। ইঞ্জিনিয়ারের চেহারা বদলে গেল। তিনি হেডসেট সরালেন আর নিচে ঝুঁকে দেখলেন। হাত দিয়ে হালকা স্পর্শ করলেন। ইয়া, তিনি বিড়বিড় করলেন। ইমরানের হৃৎস্পন্দন বেড়ে গেল। কি হয়েছে?
ইঞ্জিনিয়ার সোজা দাঁড়িয়ে বললেন, ইঞ্জিন মাউন্টের কাছে বোল্ট ঢিলা আছে। যদি উড়ানে চাপ বাড়ে তবে ইঞ্জিন ভারসাম্যহীন হতে পারে। সমর চোখ বন্ধ করে নিল। সে জানত। ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে রেডিও তুললেন, ফ্লাইট হোল্ড করো এক্ষুনি। এই প্রথম কেউ তার কথা শুনেছিল, আর এখন পুরো এয়ারপোর্টের গতি থামতে চলেছিল। ইঞ্জিনের পরীক্ষা হতেই এয়ারপোর্টের কন্ট্রোল রুমে হুলুস্থুল পড়ে গেল। রেডিওতে আওয়াজ বেড়ে গেল, ফ্লাইট হোল্ড, টেক অফ রোকো, মেইনটেনেন্স টিম অ্যালার্ট। কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং বাসগুলো থেমে গেল, আর যাত্রীদের নিচে নামানোর আদেশ দিয়ে দেওয়া হলো। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। এটা কোনো সাধারণ ফ্লাইট ছিল না। এই বিমানে অনেক বড় নেতা, শিল্পপতি আর বিদেশি মেহমান সফর করতে চলেছিলেন। মিডিয়া আগে থেকেই উপস্থিত ছিল। উদ্বোধনের সময় ঠিক করা ছিল। সব ক্যামেরা লাইভ ছিল। কন্ট্রোল রুমে সিনিয়র অফিসার কপালে ঘাম নিয়ে দাঁড়িয়েছিলেন। একজন আধিকারিক বললেন, শুধু একটা ঢিলা বোল্টই তো, টাইট করে দিচ্ছি, উড়ানে দেরি হবে না। মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মাথা নাড়লেন, স্যার, ঢিলা বোল্ট নিজে নিজে ঢিলা হয় না। এটা কোনো অভ্যন্তরীণ চাপের সংকেত। পুরো অ্যাসেম্বলি চেক করতে হবে। কত সময়? কমপক্ষে 2 ঘন্টা। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। সেই সময় সমর বাইরে দাঁড়িয়েছিল। তাকে কেউ আটকায়নি, হয়তো এই জন্যে যে সবাই খুব ব্যস্ত ছিল। সে দূর থেকেই বিমানটাকে দেখছিল। তার নজর তখনও ইঞ্জিনের ওপর ছিল। ইমরান তার কাছে এলো। তুই ঠিক ছিলি বাবা, সে ধীর গলায় বলল। সমর মাথা নাড়ল। এখনও বিপদ আছে আঙ্কেল, শুধু বোল্ট নয়। তোর আর কি মনে হচ্ছে? ইমরান জিজ্ঞেস করল। সমর কয়েক সেকেন্ড ভাবল। ইঞ্জিন যখন স্লো স্পিডেও ভারসাম্যহীন মনে হয়, তখন ভেতরে কোথাও মেটাল ক্লান্ত হয়ে পড়েছে, মেটাল ফ্যাটিগ। উড়ানে ওটা ফেটে যেতে পারে। এই কথা ইমরান ইঞ্জিনিয়ার পর্যন্ত পৌঁছে দিল। ইঞ্জিনিয়ার পুনরায় পরীক্ষার আদেশ দিলেন, এবার গভীরভাবে। আল্ট্রাসনিক স্ক্যান, থার্মাল রিডিং, সব কিছু। 30 মিনিট পর রিপোর্ট এলো। ইঞ্জিন শাফটে মাইক্রো ফ্র্যাকচার ছিল। যদি এই বিমান উড়ত, তবে উচ্চতায় ইঞ্জিন জ্যাম হতে পারত, আগুন লাগতে পারত, নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারত। এখন আর কারো তর্কের সুযোগ ছিল না। ফ্লাইট আনুষ্ঠানিকভাবে বাতিল করে দেওয়া হলো। যেই এ খবর বাইরে এলো, মিডিয়া ঝাঁপিয়ে পড়ল। ক্যামেরা ঘুরে গেল। প্রশ্নের বৃষ্টি শুরু হয়ে গেল। ফ্লাইট কেন আটকানো হলো? বিমান কি নিরাপদ ছিল না? এই সিদ্ধান্ত কে নিল? আর তারপর কেউ একজন বলল, একটা ছেলে সতর্ক করেছিল। সবার নজর সমরের উপর পড়ল। ছেঁড়া জামাকাপড়, নোংরা হাত, জট পাকানো চুল। এই কি? এক রিপোর্টার জিজ্ঞেস করল। সমর ঘাবড়ে গেল। সে এমন মনোযোগ কখনো দেখেনি। এক সাংবাদিক তার কাছে এলো। তোমার নাম কি? সমর। তুমি কিভাবে চিনলে যে প্লেনে খারাপই আছে? সমর সত্যি বলল, আওয়াজ থেকে। এই জবাব টিভিতে লাইভ চলে গেল। কিছু লোক হাসল, কিছু চুপ হয়ে গেল। কিন্তু যেই ইঞ্জিনিয়াররা রিপোর্ট দেখেছিলেন, তারা জানতেন এটা কোনো তামাশা ছিল না। এরই মধ্যে খবর ওপর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এক বরিষ্ঠ নেতা, যিনি এই ফ্লাইটে সফর করতে চলেছিলেন, তিনি সঙ্গে সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো, আদেশ এলো। সমরের জানা ছিল না যে এই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু এটুকু নিশ্চিত ছিল, আজ সে আর শুধু আবর্জনা কুড়োনো ছেলে ছিল না। সমরকে প্রথমবারের মতো ভিআইপি লাউঞ্জে নিয়ে যাওয়া হলো। চকচকে মেঝে, ঠান্ডা বাতাস, দেওয়ালে লাগানো বড় বড় ছবি। সে ভয় পাচ্ছিল। তার নোংরা জামাকাপড়ের কারণে কিছু লোক অদ্ভুত নজরে দেখছিল, কিন্তু কেউ তাকে আটকালো না। লাউঞ্জের মাঝখানে একটা লম্বা টেবিল ছিল। তার মাথায় বসেছিলেন দেশের এক বড় নেতা, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে যুক্ত। চেহারায় গাম্ভীর্য ছিল, চোখে তেজ। তুমি কি সমর? তিনি জিজ্ঞেস করলেন। জি। সমর আস্তে করে বলল, তুমি জানো আজ ওই বিমানে কতজন মানুষ বসার কথা ছিল? হ্যাঁ স্যার, অনেকজন। আর যদি ওটা উড়ে যেত? সমর মাথা নিচু করে নিল। তবে হয়তো ফিরে আসত না। ঘরে নিস্তব্ধতা ছেয়ে জানো। নেতা ইঞ্জিনিয়ারদের দিকে তাকালেন। আপনারা কনফার্ম করছেন যে যদি এই ছেলেটা না বলতো তবে দুর্ঘটনা ঘটতে পারত? সিনিয়র ইঞ্জিনিয়ার বিনা দ্বিধায় বললেন, জি স্যার, গুরুতর দুর্ঘটনা। নেতা গভীর শ্বাস নিলেন। তারপর সমরের দিকে তাকালেন। তুমি কোনো লোভে এটা করনি তো? না স্যার, সমর সঙ্গে সঙ্গে বলল, আমার শুধু আওয়াজটা ভুল মনে হয়েছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই জবাব শুনে নেতা কয়েক সেকেন্ড চুপ থাকলেন। তারপর বললেন, ভয় আজ শত শত প্রাণ বাজিয়েছে। বাইরে মিডিয়া শোরগোল করছিল। ভেতরে ইতিহাস তৈরি হচ্ছিল। নেতা আদেশ দিলেন, এই পুরো ঘটনার অফিসিয়াল রিপোর্ট তৈরি হবে, আর এই ছেলের ভূমিকা তাতে পরিষ্কার লেখা থাকবে। এক অফিসার সাহস করে জিজ্ঞেস করলেন, স্যার, এই ছেলেটা, এর জন্য কি কোনো পুরস্কার? নেতা হাত তুলে থামালেন। পুরস্কার নয়, দায়িত্ব। তারপর তিনি সমরকে জিজ্ঞেস করলেন, তুমি পড়াশোনা করো? সমর চুপ রইল। আগে করতাম না, এখনও না। থাকো কোথায়? এয়ারপোর্টের পেছনে ঝুঁপড়িতে। ঘরে বসা কিছু লোক অস্বস্তিতে পড়ে গেল।
নেতা চেয়ার থেকে সামনে ঝুঁকে বললেন, সমর, আজ তুমি যা করেছ তা অসাধারণ, কিন্তু আমি চাই যে এটা শুধু একটা খবর হয়ে না থেকে যাক। তিনি সচিবের দিকে তাকালেন। এই ছেলের পুরো দায়িত্ব সরকার নেবে, পড়াশোনা, থাকার জায়গা, সব। সমরের চোখ বড় বড় হয়ে গেল। স্যার, আমি। আর নেতা কথা থামিয়ে দিয়ে বললেন, যে প্রাণগুলো তুমি বাঁচিয়েছ তার দাম টাকায় মাপা যায় না, কিন্তু দেশের পক্ষ থেকে তুমি সম্মান পাবে। তিনি পরিষ্কার শব্দে বললেন, 5 কোটি টাকা। ঘরে হুলস্থুল পড়ে গেল। সমরের বুঝতেই এলো না যে 5 কোটি কি হয়। সে শুধু এটুকু জিজ্ঞেস করল, স্যার, আমি কি আর আবর্জনা কুড়াবো না? নেতার মুখে হালকা হাসি এলো। না বাবা, এখন তুমি ওড়া শিখবে। বাইরে ক্যামেরা অপেক্ষা করছিল, আর ভেতরে এক ছেলের ভাগ্য চিরকালের জন্য বদলে গিয়েছিল। যখন সমর ভিআইপি লাউঞ্জ থেকে বাইরে বেরোলো, তখন ওই একই এয়ারপোর্ট তার কাছে একদম অন্যরকম মনে হচ্ছিল। কয়েক ঘন্টা আগে পর্যন্ত যেই গার্ডরা তাকে তাড়িয়ে দিচ্ছিল, তারাই এখন রাস্তা পরিষ্কার করছিল। ক্যামেরা তার দিকে ঘুরছিল, মাইক্রোফোন এগিয়ে আসছিল। সমর, এদিকে দেখুন, আপনার কেমন লাগছে? আপনি এসব কিভাবে করলেন? এত প্রশ্ন, এত মানুষ। সমর ঘাবড়ে গেল। সে প্রথমবারের মতো ইমরান আঙ্কেলের হাত শক্ত করে ধরল। আমি কিছু ভুল করছি না তো? সে ধীর গলায় জিজ্ঞেস করল। ইমরানের চোখ ভিটে এলো। না বাবা, আজ তুই একদম ঠিক করছিস। সেই সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স হলো। বড় আধিকারিক, টেকনিক্যাল রিপোর্ট সব কিছু সামনে রাখা হলো। পরিষ্কার বলা হলো যে যদি সময় মতো সতর্কবাণী না পাওয়া যেত, তবে বিমানের উড়ান ভরার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন ফেল করতে পারত। আর সেই সতর্কবাণীর নাম ছিল সমর। টিভিতে তার মুখ বারবার দেখানো হচ্ছিল। আবর্জনা কুড়োনো 15 বছরের ছেলে এড়ালো বড় বিমান দুর্ঘটনা। আওয়াজ থেকে চিনল ত্রুটি। শত শত মানুষের প্রাণ বাঁচল। এয়ারপোর্টের পিছনের ঝুপড়িতে মানুষ টিভি দেখতে জমা হয়েছিল। সেই ঝুপড়ি যেখানে সমর রাতে প্লাস্টিকের বস্তা মাথার নিচে রেখে ঘুমোতো। তার বুড়ো প্রতিবেশী বিড়বিড় করল, আমি তো বলতামই ছেলেটা আলাদা। কিন্তু সমরের এসব কিছুই মাথায় ঢুকছিল না। তার শুধু এক অদ্ভুত ক্লান্তি অনুভব হচ্ছিল, যেন অনেক বছরের বোঝা একসাথে নেমে গেছে। রাতে তাকে প্রথমবারের মতো সরকারি গাড়িতে বসিয়ে এক গেস্ট হাউসে নিয়ে যাওয়া হলো। পরিষ্কার ঘর, বিছানা, খাবার দেখে সে থেমে গেল। এতগুলো আমার জন্য? হ্যাঁ, অফিসার বললেন, এখন সব তোমার জন্য। সমর ধীরে ধীরে খাবার খেল। প্রতিটা গ্রাস অচেনা মনে হচ্ছিল। বিছানায় শুতেই তার ঘুম এলো না। চোখ বন্ধ করতেই সেই আওয়াজগুলো বাজতে লাগল, ইঞ্জিনের, বাতাসের, কম্পনের। সে ছাদের দিকে তাকিয়ে ভাবল, যদি আমি না শুনতাম তবে কি হতো? প্রথমবারের মতো তার মনে হলো যে তার এই অদ্ভুত ক্ষমতা কোনো খেলা ছিল না। পরের দিন একটা টিম এলো, মনস্তাত্ত্বিক, শিক্ষক, এভিয়েশন এক্সপার্ট। তারা তাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, অনেক প্রশ্ন, আর প্রতিবার সমরের জবাব প্রায় একই ছিল, আমার শুধু আওয়াজ থেকে বোঝা যায়। একজন বরিষ্ঠ এভিয়েশন এক্সপার্ট বললেন, এটা বিরল ক্ষমতা। কিছু মানুষ গানে চিনতে পারে, কিছু মেশিনে। নেতার বার্তা এলো, এই ছেলেকে সঠিক দিক নির্দেশনা দাও। ঠিক হলো যে সমরের পড়াশোনা শুরু হবে। প্রথমে সাধারণ স্কুল, তারপর টেকনিক্যাল ট্রেনিং, আর যখন সময় আসবে এভিয়েশন পড়াশোনা। 5 কোটি টাকার ফান্ড তার নামে ট্রাস্টে জমা করে দেওয়া হলো, সরাসরি হাতে নয়, যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। সমর শুধু একটা কথা জিজ্ঞেস করল, আমি ইমরান আঙ্কেলের সাথে দেখা করতে পারি? অনুমতি পাওয়া গেল। যখন ইমরান এলো, সমর বলল, যদি ওই দিন আপনি আমার কথা না মানতেন? ইমরান মাথা নাড়ল, তবে আজ আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। দুজনে চুপ হয়ে গেল। বাইরে থেকে একটা বিমান উড়ান ভরছিল। সমর চোখ বন্ধ করল, আওয়াজ শুনল। এবার আওয়াজ ঠিক ছিল, আর প্রথমবারের মতো সে শান্তি পেল। সমরের জীবন এখন নির্দিষ্ট রুটিনে চলতে শুরু করল। সকালে স্কুল, দুপুরে পড়াশোনা, বিকেলে কাউন্সেলিং, আর সপ্তাহে 2 দিন এয়ারপোর্টের টেকনিক্যাল জোন ভিজিট। সব কিছু নতুন ছিল, কিন্তু তার ভেতরে কিছুই বদলায়নি। সে এখনও আওয়াজ আগে শুনত, চেহারা পরে। স্কুলে বাচ্চারা তাকে টিভিওয়ালা ছেলে বলতো, কেউ হিংসা করত, কেউ প্রশংসা করত, কিন্তু সমরের এসব নিয়ে কিছু এসে যেত না। ক্লাসে বসেও যখন কখনো ওপর দিয়ে প্লেন যেত, তার আঙুল আপনা আপনি থেমে যেত, কান সতর্ক হয়ে যেত। একদিন এভিয়েশন ট্রেনিংয়ের সময় তাকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হলো। সামনে দাঁড়ানো ছিল এক অসম্পূর্ণ বিমান, তার ইঞ্জিন খোলা ছিল। সিনিয়র ট্রেনার বললেন, সমর, আজ বই নয়, আজ শুধু শোনো। ইঞ্জিন চালু করা হলো। বাকি ছাত্রদের শোরগোল শোনা যাচ্ছিল, সমরকে অন্য কিছু। এই ইঞ্জিনটা ক্লান্ত হয়ে গেছে, সে বলল, এখনই নয়, কিন্তু কয়েক মাসের মধ্যে। ট্রেনার চমকে উঠলেন। রিপোর্ট বের করা হলো।
সত্যি পার্টসগুলো তাদের মেয়াদের শেষ পর্যায়ে ছিল। সেদিন প্রথমবারের মতো কেউ তাকে বলেছিল, তোমাকে শুধু পড়ানো হবে না, তোমার থেকে শেখাও হবে। কিন্তু প্রতিটি নতুন শুরুর সাথে একটা ভয়ও ছিল। মিডিয়া এখনও পিছু নিয়েছিল। কিছু লোক বলতে শুরু করেছিল যে এসব বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে। কেউ অভিযোগ করল যে তাকে শেখানো হয়ে থাকবে। এক টিভি বিতর্কে কেউ বলল, 5 কোটি একটা বাচ্চাকে, এটা কি নাটক নয়? সমর এই শো দেখল। প্রথমবারের মতো তার খারাপ লাগল। সেই রাতে সে ইমরানকে ফোন করল। যদি আমি সত্যি ভুল প্রমাণিত হইত? ইমরান না থেমে বলল, তবুও তুই ভুল হবি না, কারণ তুই সততার সাথে শুনেছিলি। সমর চুপ হয়ে গেল। সেই সপ্তাহে আরও একটা টেস্ট রাখা হলো। না বলে 3টি বিমানের আওয়াজ রেকর্ডিং চালানো হলো। একটার মধ্যে সামান্য ফল্ট ছিল। সমর সঙ্গে সঙ্গে চিনে নিল। এখন আর প্রশ্ন বন্ধ হয়ে গেল। সরকার অফিসিয়াল বিবৃতি জারি করল। এই ক্ষমতা বিরল, কিন্তু বাস্তব। সমর বুঝতে পারল তার পরীক্ষা শুধু ওই দিন ছিল না, এটা প্রতিদিন চলতে থাকবে। কিন্তু এখন সে একা ছিল না, আর সবচেয়ে জরুরি কথা, এখন সে ভয় পাচ্ছিল না। সময় কাটতে লাগল। সমর এখন শুধু সেই ছেলে ছিল না, তার নাম নেওয়া শুরু হয়েছিল সেমিনারে, ট্রেনিং প্রোগ্রামে, আর কখনো কখনো সংসদের বৈঠকেও। যদি একটা 15 বছরের ছেলে শুনতে পায়, তবে সিস্টেম কেন নয়? এই বাক্যটা অনেকবার আওড়ানো হলো। সমরের পড়াশোনা দ্রুত এগোচ্ছিল। অঙ্ক এখনও কঠিন লাগত, কিন্তু মেশিনের ভাষা সে আপনা আপনি বুঝত। তার আনুষ্ঠানিক শব্দ জানা ছিল না, কিন্তু অর্থ পরিষ্কার হতো। একদিন তাকে দিল্লি ডাকা হলো, এক রাষ্ট্রীয় সুরক্ষা সম্মেলনে। বড় বড় অফিসার, বৈজ্ঞানিক আর পাইলট উপস্থিত ছিলেন। সমর সবার পেছনে বসেছিল। যখন তার নাম ডাকা হলো, তখন পুরো হল শান্ত হয়ে গেল। সে মঞ্চে গেল, হাত কাঁপছিল। আমাকে বলতে আসে না, সে বলল, আমি শুধু শুনতে পারি। হলে হালকা হাসি ছড়িয়ে পড়ল। কিন্তু যদি আমরা শোনা শিখে নিই, তবে হয়তো দুর্ঘটনার আগেই থামতে পারি। এটা ভাষণ ছিল না, এটা অভিজ্ঞতা ছিল। হাততালি অনেকক্ষণ ধরে বাজতে থাকল। সেই দিনই সরকার এক নতুন উদ্যোগের ঘোষণা করল, সাউন্ড বেসড সেফটি প্রোগ্রাম। আর সমর তার মুখ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো। তার নামে একটা স্কলারশিপ শুরু হলো গরিব বাচ্চাদের জন্য, যাদের টেকনিক্যাল দক্ষতা আছে। যখন সে মঞ্চ থেকে নামল, কেউ তাকে জিজ্ঞেস করল, তোমার সবচেয়ে বেশি খুশি কবে হয়েছিল? সমর ভাবল, ওই দিন নয় যেদিন আমি 5 কোটি পেয়েছিলাম। সে বলল, ওই দিন যেদিন প্রথমবারের মতো কেউ আমার কথায় ভরসা করেছিল। এয়ারপোর্টের বাইরে সেই ঝুঁকড়ি এখনও ছিল। সমর কখনো কখনো সেখানে যেত, বাচ্চাদের দেখত, তাদের মধ্যে নিজেকে খুঁজত। এক বাচ্চা বলল, ভাইয়া, আমিও প্লেন বানাবো। সমর হাসল। আগে শোনা শেখো। দেশ তাকে হিরো বলল, মিডিয়া আইকন, কিন্তু সমর আজও নিজেকে সেটাই মানত, একটা ছেলে যে শোরগোলের মধ্যেও সত্য শুনতে পেত। কয়েক বছর পরের কথা, সেই একই এয়ারপোর্ট, কিন্তু এবার দৃশ্য আলাদা ছিল। হ্যাঙ্গারের বাইরে একটা ছোট অনুষ্ঠান রাখা হয়েছিল। বেশি ক্যামেরা ছিল না, না কোনো শোরগোল, শুধু কিছু ইঞ্জিনিয়ার, প্রশিক্ষক আর সেই লোকগুলো যারা শুরুতে সমরের কথা শুনেছিল। একটা বিমান তৈরি হয়ে দাঁড়িয়েছিল, পুরোপুরি পরীক্ষিত, নিরাপদ। সমর এখন 17 বছরের হয়ে গিয়েছিল। জামাকাপড় সাধারণ ছিল, কিন্তু চোখে সেই পুরনো চমক ছিল। আজ সে শুধু দেখতে আসেনি, আজ সে অংশ হতে এসেছিল। সিনিয়র ইঞ্জিনিয়ার তাকে ডাকলেন। আজ তুমি শুধু শুনবে না, তিনি বললেন, আজ তুমি চেকও করবে। সমর দস্তানা পড়ল, ইঞ্জিনের কাছে গেল, হাত রাখল, চোখ বন্ধ করল। সব শান্ত ছিল। সব ঠিক আছে, সে বলল। প্রথমবারের মতো তার কথায় কোনো প্রশ্ন হলো না। বিমান ধীরে ধীরে রানওয়ের দিকে এগোল। সমর একপাশে দাঁড়িয়ে দেখতে থাকল। যেই টেক অফ হলো, তার শ্বাস আটকে গেল। কান সতর্ক ছিল, আওয়াজ পরিষ্কার ছিল, ভারসাম্যপূর্ণ। বিমান আকাশে উঠে গেল। সমর মাথা নিচু করে নিল। সেই সন্ধ্যায় সে একটা চিঠি পেল, সাধারণ খাম। ভেতরে শুধু এক লাইন লেখা ছিল, দেশ তোমাকে বিশ্বাস করে। সে চিঠিটা ভাঁজ করল, পকেটে রাখল। সেই রাতে সে সেটাই করল যা সে সবসময় করে এসেছে। আকাশের দিকে তাকালো, আরও একটা বিমান উড়ে গেল। সমর থামল, শুনল, হাসল, কারণ এখন সে জানত, কিছু আওয়াজ শুধু সতর্কবাণী হয় না, কিছু আওয়াজ পথ দেখায়।